টান টান হাড় হিম করা গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল ফিকশন দুনিয়াকে। আজ তোমাদেরকে শোনাবো সংযুক্তা সিংহ রায়ের কলমে উষাঙ্গী। চলো শুরু করি আজকের গল্প উষাঙ্গী। গুড মর্নিং দিতি। বলতে বলতে জানালার পর্দাগুলো সরিয়ে দিতে থাকলো আদিত্য। সকাল 6:30 বাজে। রোজ এই সময় আদিত্য দিদিকে টেনে টেনে ঘুম থেকে তোলে, তারপর রেডি করে স্কুলে দিয়ে ও একেবারে অফিসে চলে যায়। সকাল 8টায় দিদির স্কুল শুরু হয়। দিদির এখন ক্লাস 6। উঠে পড়ো মাম্মাই। No, Papa. It's too early. আর 5 minutes ঘুমাতে দাও প্লিজ। না, আর একদম নয়। উঠে 30 মিনিট যোগা করতে হবে তোমাকে, তারপর রেডি হয়ে ব্রেকফাস্ট করে তোমাকে যেতে হবে। Yoga is too much boring. বলতে বলতে দিদি উঠে বসলো ঘুম ঘুম চোখে। সকালের আলগা নরম রোদ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। দিদির ঘর লাগোয়া একটা ব্যালকনি আছে। ওই ব্যালকনিতে দিদি কয়েকটা ফুল গাছ বসিয়েছে। রোজ ঘুম থেকে উঠে ও গিয়ে আগে দেখে কোনটায় ফুল ফুটেছে, কোনটায় কুঁড়ি এসেছে। আদিত্যর গাছের বড্ড শখ। বাড়ির সামনে গেট পর্যন্ত বেশ খানিকটা জুড়ে ও বাগান করে রেখেছে। এছাড়াও ছাদ বাগান তো রয়েইছে, যার মাঝে বসলে মন ভরে যায়। দিদিরও একই স্বভাব তৈরি হচ্ছে ধীরে ধীরে। ও বড্ড গাছ ভালোবাসে। কি হলো মাম্মাই, আর কতক্ষণ লাগবে? প্রায় 15 মিনিট ধরে তুই ব্রাশ করছিস, তাড়াতাড়ি আয়। ওহো, আসছে বাবা। তুই পুরো তোর মায়ের মতন লেটুস, সব কিছুতে দেরি। দাঁড়াও, তোমার হচ্ছে। মাম্মা আসুক, সব বলে দেব। আদিত্যর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীলিমার নাম। হ্যালো আদি, মাম্মাই উঠেছে ঘুম থেকে? হ্যাঁ উঠেছে, অনেক কাণ্ড করে। এই যা স্নানে গেছে। আর তুমি রেডি? হ্যাঁ আমি ফুল রেডি। দিদি টিফিন রেডি করছি। আর তুমি? আমি জাস্ট যোগা করে উঠলাম, এবার একটু স্নানে যাব, তারপর রেডি হয়ে দেন অফিস। তুমি কাল কখন ফিরছো? বিকেল 4টের ফ্লাইট। ওকে, আমি তোমাকে রিসিভ করতে যাব, দিদিকেও নিয়ে যাব। একদম নয়, ওর কাল ডান্স ক্লাস আছে। কাল তো স্যাটারডে, তুমি একাই এসো। ওহো সরি, আই ফরগেট অ্যাবাউট দ্যাট। দেখেছো, এই জন্য বলছিলাম আমি যাব না। তুমি জোর করলে একা সব সামলে নেবে বলে, আর এখন সব ভুলে গুলে খেয়ে নিচ্ছ। মাম্মা ফোন করেছে, দাও কথা বলবো। হ্যাঁ সোনা মা, এত লেট করছো কেন? তোমাকে স্কুল দিয়ে পাপা অফিস যাবে। প্লিজ ডোন্ট বি লেট। ওকে মাম্মা, when will you return? I will return tomorrow evening. Okay, tata. See you soon. Tata মাম্মা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আদিত্য দিদিকে স্কুলে দিয়ে অফিসে বেরিয়ে গেল। নীলিমা আদিত্যর ছোট্ট একটা সংসার, আর তাদের মাঝে রয়েছে দিতি মানে অদিতি। আদিত্যর রিয়েল এস্টেটের বিজনেস। আদিত্য নিজে হাতে তৈরি করেছে একটু একটু করে এই ব্যবসা। আর নীলিমা বেশ নামি একটা জুয়েলারি কোম্পানিতে চাকরি করে, মার্কেটিংয়ে রয়েছে। সে কারণে মাঝে মধ্যে 2-1 দিনের জন্য ওকে একটু এদিক ওদিক যেতেই হয়। এ সময়টা আদিত্য দিদিকে পুরোপুরি সামলে নেয়। আর দ্বিতীয় একেবারে পাপাস গার্ল, একদম আদিত্যর ন্যাওটা হয়েছে। সামনের রবিবার মানে পরশু 3রা ফাল্গুন দিদির বার্থডে, আর আদিত্য নীলিমার অ্যানিভার্সারি, দুটোই একসাথে, ডাবল সেলিব্রেশন। দেখতে দেখতে দিদির এবারে 12 বছর পূর্ণ হবে। নীলিমা আর আদিত্যর বিয়ে হয়েছে 16 বছর। বিয়ের বেশ খানিকটা পরে দিদি আসে ওদের মধ্যে। দিদির বয়স যখন 1 বছর, ঠিক তখনই ওরা কাটোয়া ছেড়ে জলপাইগুড়িতে চলে আসে।
এখানে নতুন করে শুরু করে ওদের সংসার। কত ঝড় ঝাপটা সামলে আজ ওরা একসাথে রয়েছে, সেসব পুরনো কথা ভাবলেই আদিত্যর গা শিউরে ওঠে। আদিত্যর ফোনটায় রিং হলো। আদিত্য রিংটোনের শব্দে গভীর ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। হ্যালো হ্যালো, দিদিকে আনতে গেলে? ওর আজকে তাড়াতাড়ি ছুটি কিন্তু। ও হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট বেরোচ্ছি। বলেই ফোনটা রেখে আদিত্য ছুটল দিদির স্কুলে। সত্যি একেবারে খেয়াল ছিল না, নীলিমা না ফোন করলে বড্ড লেট হয়ে যেত। আদিত্যর এমনি সব ভুলে যাওয়ার স্বভাব। নীলিমা সারাদিনে অন্তত 10 বার ওকে ফোন করে কিছু না কিছু মনে করিয়ে দেয়। আগাগোড়াই নীলিমা সব সামলে নিতে পারে। এই যেমন আদিত্য আর দিদিকে সামলায়। আদিত্য আর নীলিমার প্রথম আলাপ কম্পিউটার ব্যাচে। আদিত্য নীলিমার চেয়ে বছর 2 বড়। বর্ধমানের রায়গঞ্জে বৈদ্যপাড়ায় নীলিমাদের বাড়ি। নীলিমার বাবা নলিনাক্ষ দেবগুপ্ত পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। সে বাড়িতে রোগী দেখেন নিচের ঘরে। পুরনো দোতলা বাড়ি। বাড়ির সদরে দুপাশের রোয়া। কাঠের দরজা খুলে ভিতরে ঢুকে ডান হাতেই একটি ঘর। এই বাইরের ঘরে নলিনাক্ষ বাবু রোগী দেখেন, আর সামনের দিকে গোল উঠোন। বাঁ দিকের একপাশে চৌবাচ্চা সমেত কলঘর, একপাশে কলতলা, তার পাশ দিয়ে ঘেরা বারান্দা। রান্নাঘরের পাশে 3টি ঘর, তার মধ্যে একটি ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরের পাশ দিয়ে সিঁড়ি উঠে যায় দোতলায়। রান্নাঘরের পাশের ঘরে থাকেন নলিনাক্ষ বাবুর বয়স্ক বিধবা মা, মানে নীলিমার ঠাকুমা। তার পাশের ঘর হলো নীলিমার আর নিহারিকার পড়ার ঘর। এই ঘরে নলিনাক্ষ বাবু নীলিমা আর নিহারিকাকে নিয়ে পড়াতে বসেন। এই ঘরটাতে রয়েছে একটা খাট, একটা বই রাখার আলমারি, একটা পড়ার টেবিল, একটা চেয়ার। যদিও তাতে কেউই পড়ে না, ওরা খাটের উপরেই পড়তে বসে। নিহারিকা হলো নীলিমার ছোট বোন। নিহারিকা নীলিমার চেয়ে 2.5 বছরের ছোট। নীলিমা যতটাই শান্ত, নিহারিকা ততটাই দুরন্ত। 2 বোনের শোবার ঘর হলো দোতলায়। তার পাশের দক্ষিণের খোলা বারান্দা লাগোয়া ঘরটায় থাকেন নলিনাক্ষ বাবু ও তার স্ত্রী মালিনী দেবী। বাড়ির আনাচে কানাচে তাকালেই বোঝা যায় এ এক মধ্যবিত্ত সংসার। ডাক্তার হিসাবে নলিনাক্ষ বাবুর এই এলাকায় বেশ সুখ্যাতি রয়েছে। ডাক্তারবাবুকে সবাই বেশ মান্যিগুণ্যি করে। স্বভাবতই নলিনাক্ষ বাবু শান্ত ধীর প্রকৃতির। সাদা ধুতি আর পাঞ্জাবি ছাড়া তিনি তেমন কিছু পরেন না। শীতকালে খুব জোর একখান শাল গায়ে দেন। চোখে কালো ফ্রেমের একখানা চশমা, বাঁ হাতে কালো বেল্টের ঘড়ি, আর তার সব সময়ের সঙ্গী তার ডাক্তারির বাক্সখানা। তার স্ত্রী মালিনী একেবারেই ঘরোয়া। তাকে দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, যেন সাক্ষাৎ মহামায়া। চওড়া পাড়ের তাঁতের শাড়ি 8 পৌড়ে করে পরা, কপালে বড় লাল টিপ, সিঁথি ভরা সিঁদুর, হাতে শাখা পলা। আদিত্যর দিদি অদ্রিজাকে মালিনী একেবারে নিজের মেয়ের মতন ভালোবাসেন। আদিত্যর দিদির বিয়ে হয় এই বৈদ্যপাড়াতে। নীলিমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরেই অদ্রিজার শ্বশুর বাড়ি। আদিত্য কলেজে পড়াকালীন দিদির বাড়ি থাকত। সেই সুবাদেই নীলিমার সাথে প্রথম দেখা পাশের পাড়ার কম্পিউটার স্যারের ব্যাচে। তারপর শুরু হয় তাদের প্রেম, যদিও সে বিষয়ে অদ্রিজা ছাড়া আর কেউই জানত না। কলেজ শেষ করে আদিত্য নিজের বাড়ি ফিরে যায়। তারপর তার বাবা দেবাদিত্য মজুমদার আদিত্যকে বলেন কাছারিতে বসতে, ব্যবসা সামলাতে। যদিও তাতে আদিত্যর খুব একটা আগ্রহ নেই। সে চেয়েছিল নিজে স্বতন্ত্রভাবে কোম্পানি করতে, শহরে যেতে। দেবাদিত্য মজুমদার
তাকে এসব কিছুতে বাধা দেওয়ায় বাবা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব বিবাদ শুরু হয়ে যায়। আগাগোড়াই আদিত্যর জমিদারিতে খুব বেশি আগ্রহ ছিল না। বেশ কিছুদিন একে অপরের সঙ্গে প্রায় কথাও বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ একদিন সকালে আদিত্যকে তার বাবা ডেকে পাঠান তার ঘরে। আদিত্য দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ভিতরে আসবো? হ্যাঁ, এসো। আদিত্য ঘরে ঢুকে দাঁড়ালো। দেবাদিত্য বাবু তার আরামকে দাঁড়ায় বসে বই পড়ছিলেন। বইটা পাশের টেবিলে বন্ধ করে রেখে বললেন, তুমি কি তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছ? জমিদারি কাছারি কিছুই সামলাবে না? হ্যাঁ, এসব আমার জন্য নয়। জমিদার বংশের ছেলে হয়ে তুমি বলছো জমিদারি তোমার জন্য নয়? সবাই যা করবে আমাকেও কি তাই করতে হবে? তা নয়, তবে তোমার বাড়ি ছেড়ে শহরে যাওয়ার বিষয়ে আমি সহমত হতে পারছি না। সেই অনুমতিও তুমি আমার থেকে পাবে না। যদিও তুমি আমার অনুমতি গ্রাহ্য করবে কি না সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আমি তোমার অনুমতি না নিয়ে কোথাও যাব না বাবা, সে শিক্ষা তো আমি পাইনি। যাক, শুনে খুশি হলাম। তুমি তোমার ইচ্ছে মতন যা কিছুই করতে পারো তাতে আমার আপত্তি নেই, তবে বাড়ি ছেড়ে চলে গেলে তোমার মা ভীষণ কষ্ট পাবে। এটুকু খেয়াল রাখলেই যথেষ্ট। ঠিক আছে, আমি কোথাও যাব না, তবে আমি নিজের পেশা নিজেই নির্বাচন করব। সে বিষয়ে আশা করি তুমি আমায় বাধা দেবে না। নিশ্চয়ই, তবে তোমার বাবা হিসাবে তোমার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। সে বিষয়ে কথা বলার জন্যই আমি তোমায় ডেকেছি। আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে? আমি তোমার বিবাহ স্থির করেছি। মানে আমার বিয়ে, অথচ আমি কিছু জানি না? সেটা জানানোর জন্যই তো ডেকেছি। সব কিছু ঠিক করে জানানোর মানেটা কি? সব বিষয় গোয়ার তুমি করা বন্ধ করো। তুমি এ বাড়ির ছেলে, সেটা ভুলে যেও না। আমি আমার বন্ধু অখিলেশ্বর চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে মীনাক্ষীর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। অখিলেশ্বর খুব নামকরা উকিল, সম্ভ্রান্ত পরিবার। মীনাক্ষী যথেষ্ট সুদর্শনা, শিক্ষিতা। তোমার বিয়ে করতে অসুবিধা থাকার কথাই নয়। তুমি চাইলে তাকে দেখতে যেতে পারো, কিংবা তার ছবিও দেখতে পারো। আমি কোনো মতেই এই বিয়ে করব না। এবার উত্তেজিত হয়ে দেবাদিত্য বাবু উঠে দাঁড়িয়ে পড়লেন। তুমি চাইছোটা কি? তুমি কি মনে করো যা ইচ্ছে তাই করা যায়? তোমার সব কথা আমি মানতে বাধ্য নই, বরং তুমি আমার কথা মানতে এখন বাধ্য। আমি অখিলেশ্বরকে কথা দিয়েছি। আমি তো কথা দিইনি, আর তুমি আমাকে জিজ্ঞাসা করে তো কথা দাওনি। তাহলে এর দায়ভার তো আমার নয়। এবারের প্রত্যেকটি বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। তোমার বাবা হিসেবেও তোমার বিষয় সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার আমার আছে। আমি তোমার দেওয়া কথা রাখতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করবে। বলেই আদিত্য ঘর থেকে বেরিয়ে যেতে গেল। দাঁড়াও, কেন এই কথা রাখতে পারবে না তার কারণটা কি জানতে পারি? আমি অন্য একজনকে কথা দিয়েছি বাবা, আমি তাকেই বিয়ে করব। কে সে? নীলিমা। তার বংশ পরিচয় কি? পরিবার, বাবার নাম? ডাক্তার বাবু, মানে ওর বাবা হোমিওপ্যাথি ডাক্তার। ওনার নাম নলিনাক্ষ দেবগুপ্ত, রায়গঞ্জে বৈদ্যপাড়ায় বাড়ি। হোমিওপ্যাথি ডাক্তার? একটা সস্তার ডাক্তারের মেয়েকে তুমি কথা দিয়েছ বলে তুমি আমার দেওয়া কথার মান রাখতে পারবে না বলছো? আর বৈদ্যপাড়া মানে তোমার দিদির বাড়ির ওখানে? ও, তাহলে এই সবই ওখানে হতো, পড়াশোনা কিছুই হয়নি। ডাক্তার কখনো সস্তার হয় না বাবা। মানুষের প্রাণ বাঁচায় যে, সে কখনো সস্তার হতে পারে না। কারো সম্পর্কে না জেনে। কথা শেষ করতে না দিয়েই দেবাদিত্য বাবু এবার চিৎকার করে উঠলেন, থামো! তোমার এইসব তত্ত্ব কথা দিয়ে সমাজ চলবে না। ওই মেয়ে কখনোই এই বাড়ির বউ হতে পারে না। বেশ, ঠিক আছে, তবে আমার পক্ষেও তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। একথা বলেই আদিত্য ঘর থেকে বেরিয়ে চলে যায়। আদিত্য সেই দিনই দিদির বাড়ি চলে যায়। কয়েকদিন পর তার দিদি অদ্রিজা এসে তার বাবা দেবাদিত্য মজুমদার ও বাড়ির সকলকে বোঝানোর চেষ্টা করে যে আদিত্য নীলিমাকে বিয়ে করতে চায়। তাতেও
কোনো মতেই তিনি রাজি নন। দীর্ঘ 1 মাস আদিত্য বাড়ি না ফেরায় তার মা গৌরী দেবী কান্নাকাটি করে দুঃখে অসুস্থ হয়ে পড়েন। গৌরী দেবীর করুণ অনুরোধে দেবাদিত্য বাবু এক প্রকার নিমরাজি হয়েছিলেন নীলিমার সঙ্গে বিয়ে দিতে। কোনো রকম আড়ম্বর ছাড়াই হবে সেই বিয়ে। দেবাদিত্য বাবু নীলিমার বাবা নলিনাক্ষ বাবুকে ডেকে পাঠান। সেদিন ছিল মাঘী পূর্ণিমা। জমিদার বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় এই দিন। তখন বেলা প্রায় 11:30। নলিনাক্ষ বাবু সদর দরজা পেরিয়ে অন্দরের দিকে আসতেই একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন। ধুতি আর একটা ফতুয়া পরিহিত, কাঁচা পাকা চুল, কাঁধে একটি গামছা। সম্ভবত এই বাড়ির পরিচারক হবেন। তিনি গামছায় হাত মুছতে মুছতে বললেন, আপনি বুঝি রায়গঞ্জ বদ্রিপাড়া থেকে এইছেন? আগে হ্যাঁ, ওই দেবাদিত্য বাবুকে যদি একটু ডেকে দেন। হ্যাঁ, আপনি আসুন দেখি, বসার ঘরে বসেন। আমি জমিদার মশাইরে ডাইকা আনছি। বিমলা বলে হরি কাকে যেন ডাক দিল। সঙ্গে সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে ছুটে এলো। যা, এনারা নিয়ে বসার ঘরে বসা, আমি বাবুরে খবর দিতে যাচ্ছি। বলে হরি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেল। এই বিমলা নামের মেয়েটি নলিনাক্ষ বাবুকে বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। মিনিট 20 অপেক্ষার পর দেবাদিত্য বাবু এলেন। প্রায় 6 ফুটের উপর উচ্চতা, সুঠাম চেহারা, ফর্সা রং, মাথা ভরা চুল, চওড়া গোঁফ, চোখ মুখ দেখলেই বোঝা যায় বিত্তশালী। গরদের পাঞ্জাবি পরিহিত। তিনি এসে দাঁড়াতেই নলিনাক্ষ বাবু উঠে দাঁড়ালেন। দেবাদিত্য বাবু বললেন, আবার উঠলেন কেন? বসুন বসুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বাইরের যে বৃদ্ধ লোকটি বাবুর সঙ্গে কথা বলছিলেন তিনিই এখন দেবাদিত্য বাবুর পিছনে দাঁড়িয়ে। হরি, নলিনাক্ষ বাবুর জন্য জলখাবারের ব্যবস্থা করো। আগে হ্যাঁ বাবু। বলেই হরি ঘর থেকে বেরিয়ে গেল। এই হরি দেবাদিত্য বাবুর সর্বক্ষণের ছায়াসঙ্গী। নলিনাক্ষ বাবু চুপচাপ শান্তভাবে বসে এদিক ওদিক দেখে চলেছেন। একটু যেন অস্বস্তিও বোধ করছেন। নলিনাক্ষ বাবুর অস্থিরতা লক্ষ্য করে দেবাদিত্য বাবু বলে উঠলেন, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, অসুবিধে কিসের? তা আপনি তো পেশায় ডাক্তার। আগে হ্যাঁ, আমি ওই হোমিওপ্যাথিক চিকিৎসক। আমার বাবাও তাই ছিলেন। বাহ, খুব ভালো। তা যাই হোক, আপনাকে যে কারণে ডেকে পাঠানো সে কথা এবার আসা যাক। আপনার তো 2 মেয়ে, তাই না? আগে হ্যাঁ। কি যেন নাম? হ্যাঁ, নীলিমা আপনার বড় মেয়ে। আমার ছেলে আদিত্য তাকে বিয়ে করতে চায়। সে বিষয়ে আপনি কতটুকু জানেন তা আমি জানি না। এ ব্যাপারে আপনার মতামত জানার জন্যই আমি আপনাকে ডেকেছি। মানে দেখুন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনি ডেকে পাঠানোর পর আদিত্য আমার বাড়ি আসে। সে এসে আমাকে এই বিষয়ে সবকিছু বলে। আমি এখানে আসার আগে আমার মেয়েকে জিজ্ঞাসা করি। সেও জানায় আদিত্যকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। এ বিষয়ে এবার আপনি সিদ্ধান্ত নিন। আপনি আমার মেয়েকে আপনার বাড়ির পুত্রবধূ করবেন কি না, সেটা তো সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। আদিত্যকে আমি যথেষ্ট ভালো মানুষ বলেই মনে করি। তাই সেক্ষেত্রে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমার সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা আমার ছেলে করেনি। সে নিজেই সব ঠিক করে ফেলেছে। তা সে যাই হোক, সামনের 2রা ফাল্গুনে ওদের বিবাহ স্থির করেছি। বিবাহের সব নিয়ম রীতি হবে অবশ্যই, তবে তেমন আড়ম্বরে কিছুই হবে না। আপনাদের সামর্থ্যের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে, যদি অনুমতি দেন তবে আজ উঠি। হরি এসে হাজির। তার হাতে
কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন সাজানো, সাথে ওই বিমলা নামের মেয়েটি, তার হাতেও জলের গ্লাস, মিষ্টি। উঠলে হবে কেমনে? এই যে কথা, একটু কিছু মুখে না দিয়ে যাবেন কেমন করে? এবারই নিয়ম, কিছু মুখে না দিয়ে এখান থেকে যাওয়া চলে নে। গিন্নিমা জানলে কুরুক্ষেত্র করবে। নিন, একটু কিছু মুখে দিন। অনেকটা পথ আবার যেতে হবে তো। মেয়ের হবু শ্বশুর বাড়ি বলে জলস্পর্শ করবেন না, আপনি আশা করি এ পন্থায় বিশ্বাস করেন না। এ বাড়িতে আমরা কিন্তু কেউই এইসব কুসংস্কারে বিশ্বাসী নই। আপনি যখন এত করে বলছেন, তবে আমি শুধু মিষ্টিটুকুই মুখে দিই। এত কিছু আমি পারবো না, ক্ষমা করবেন। নলিনাক্ষ বাবু ফিরে এলেন। তারপর শুরু হলো আদিত্য নীলিমার বিয়ের তোড়জোড়। দেখতে দেখতে সেই শুভক্ষণ, ৩রা ফাল্গুন, মঙ্গলবার, গোধূলি লগ্নে বিয়ের তিথি, যার অপেক্ষায় দিন গুনছিল আদিত্য নীলিমা। শঙ্খধ্বনি উলুধ্বনিতে এক হয়ে গেল দুজন। পরদিন নীলিমাকে নিয়ে আদিত্যর বাড়ি ফেরার পালা। মন ভারী হয়ে আসা সেই সময় কাটিয়ে নীলিমা পৌঁছল জয়চন্দ্রপুর। জয়চন্দ্রপুর দেবীপুর নামেও পরিচিত। কাটোয়া থেকে বেশ খানিকটা ভেতর দিকে এই গ্রাম। বিখ্যাত গুজ্জ কালীর মন্দির থাকার কারণে দেবীপুর বলে স্থান পরিচিত ছিল। পরে জমিদার জয়চন্দ্র মজুমদারের নাম অনুসারে অনেকেই দেবীপুরকে জয়চন্দ্রপুর নামে ডাকে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই জয়চন্দ্রপুর নামটিতে এই গ্রাম বহুল পরিচিত। এই গুজ্জকালীর মন্দির গ্রামের একেবারে দক্ষিণ দিকে অবস্থিত, জমিদার বাড়ি থেকে সামান্য দূরত্বে। এই মন্দিরের স্থানটিকে গ্রামের সবাই আকালীতলা বলে। গ্রামের সবাই এই মন্দিরের মাকে জাগ্রত বলে মনে করে। তারা মনে করে তিনি এই রূপে অধিষ্ঠান করে গ্রামকে রক্ষা করেন। গুজ্জকালীর এই মন্দির তৈরি করেন স্বয়ং জমিদার জয়চন্দ্র। লোকমুখে শোনা যায় জমিদার জয়চন্দ্র নাকি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মা নাকি স্বয়ং স্বপ্নে এসে বলেন এই স্থানে পঞ্চমুণ্ডের আসনে তিনি রয়েছেন, তাই তাকে মূর্তি রূপ দিয়ে মন্দির গড়ে নিত্য পুজো শুরু করতে আদেশ দেন। জমিদার জয়চন্দ্র ছিলেন ভীষণ বড় ভক্ত। তিনি নিজে পুজো করতেন, দান ধ্যান করতেন। তার স্ত্রী কাত্যায়নী দেবী নিজে মায়ের জন্য নিত্য ভোগ রান্না করতেন। এই জমিদার বাড়ির নিয়ম অনুসারে বিয়ের পর সেই বউকে প্রথম মন্দিরে এসে মায়ের দর্শন করে তবে জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। তাই আদিত্য নীলিমাকে নিয়ে সেই মন্দিরে আসে। লাল সাদা রঙের পশ্চিমমুখী মন্দিরটা, চারপাশে বাগান, তাতে জবা, চাঁপা, করবী আরো কত ফুলে ভরা। গাড়ি থেকে নেমে মন্দিরে ঢুকতে গিয়ে নীলিমা থমকে দাঁড়িয়ে পড়ল। আদিত্য বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। নীলিমা একটু অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল, তারপর বলে উঠল, না, কিছু না। আদিত্য নীলিমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়াতেই নীলিমা স্তব্ধ হয়ে গেল। তারপর নীলিমা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। আদিত্য চমকে উঠে পিছন ঘুরেই দেখল নীলিমা ঠাকুর দালানে পড়ে রয়েছে। কি হলো নীলিমা? ওঠো, শুনতে পাচ্ছ? পুরোহিত মশাই একটা পাত্রে জল এনে আদিত্যকে দিয়ে চোখে মুখে ছিটিয়ে দিতে বললেন। কি হলো, মাথা ঘুরে গেছে? অনেকখানি গাড়ি করে আসতে হলো তো, তাই মনে হয় শরীর খান ক্লান্ত। ঘরে গিয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ঘর আদিত্য চোখে মুখে জল ছিটিয়ে দেবার পর নীলিমার আস্তে আস্তে জ্ঞান আসে। নীলিমা উঠে বসে। কি হয়েছে আমার? কিছুই হয়নি,
কালো তো উপোস, তারপর আজকে এতটা গাড়ি জার্নি, সেজন্যই একটু মাথাটা ঘুরে গিয়েছিল। প্রেশারটা মনে হয় লো। বাড়িতে চলো, একবার ডাক্তার দেখিয়ে নেওয়া যাবে। না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। আদিত্য নীলিমাকে ধরে ধরে নিয়ে আসে। বাড়ির সামনে এসে দাঁড়ায় ওরা। গৌরীদেবী বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে, গোল গাল চেহারা, এক গোল মুখ, তাতে চওড়া হাসি, লাল পেড়ে গরদের শাড়ি, গা ভরা গয়না, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে গৌরীদেবী। বধূ বরণের পর গৌরীদেবী নীলিমার হাত ধরে ঠাকুর ঘরে নিয়ে যায়। ঠাকুর প্রণাম করতে গিয়ে নীলিমা আবার বসে পড়ে। আদিত্য তৎক্ষণাৎ অস্থির হয়ে জিজ্ঞাসা করে ওঠে, কি হলো? আবার শরীর খারাপ লাগছে? মাথা ঘুরছে নাকি? কি হলো বৌমা, তোমার কি খুব শরীর খারাপ? চলো একটু স্নান সেরে দুটো কিছু মুখে দিয়ে নেবে, বিশ্রাম নিলে শরীর ঠিক হয়ে যাবে। নাওয়া খাওয়া নেই তো, অনেকখানি বেলাও হলো। বলে গৌরীদেবী নীলিমাকে নিয়ে ঘরে গেলেন। স্নান সেরে খাওয়া দাওয়া করে নীলিমা ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরেই নীলিমার ঘুম ভেঙে যায়। কেউ একটা দরজার বাইরে থেকে ডাকছে। নীলিমা উঠে গিয়ে দরজা খুলল। বৌদিমণি, আমি বিমলা। গিন্নিমা তোমাকে একবার ডাকছে। তোমার ঘুম হয়েছে তো? আর এখন শরীর ভালো আছে? হ্যাঁ হয়েছে, ভালো আছি এখন, চলো। বিমলা নীলিমাকে গিন্নিমার ঘরে নিয়ে গেল। এসো বৌমা, বসো। একটা গয়নার বাক্স নীলিমার হাতে তুলে দিলেন। এই নাও, এগুলো এ বাড়ির গয়না। আমার শাশুড়ি মা আনন্দময়ী দেবী আমায় দিয়েছিলেন, তাকে তার শাশুড়ি মা কাত্যায়নী দেবী দিয়েছিলেন। আজ আমি তোমাকে দিলাম, যত্ন করে রেখো কিন্তু মা। নীলিমা গয়নাগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখতে থাকলো। তারপর গয়নার বাক্সটা সরিয়ে রেখে সে চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরল। কি হলো বৌমা? কষ্ট হচ্ছে বৌমা? কে কোথায় আছিস? বিমলা, দাদাকে ডাক। কি হয়েছে মা? দেখ না বাবা, বৌমার আবার মনে হয় শরীর খারাপ করছে। হ্যাঁ, এমন ভাবে মাথা চেপে ধরে বসে রয়েছে। একটু ডাক্তার বাবুকে ডাকার ব্যবস্থা কর না বাবা, আমার তো ভালো ঠেকছে না। কি হয়েছে নীলিমা? মাথা ঘুরছে আবার? আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়। আদিত্য বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এলেন। নীলিমাকে দেখে কয়েকটি ওষুধ দিয়ে চলে গেলেন। বললেন, ক্লান্তি থেকেই হয়তো কষ্ট হচ্ছে, বিশ্রাম নিলে সেরে যাবে, ঘুমের প্রয়োজন। পরদিন সকালে গৌরীদেবী নীলিমার ঘরে এলেন। বৌমা, শরীর এখন কেমন আছে? এখন ঠিক আছি মা, আসুন আপনি বসুন। তোমার স্নান হয়ে গেছে তো? হ্যাঁ মা। তবে আমার সাথে চলো। কোথায়? আদিত্যর দাদা মশাইয়ের সাথে তো তোমার দেখা হয়নি, ভেবেছিলাম কাল তার কাছে তোমায় নিয়ে যাব। তুমি ওভাবে অসুস্থ হয়ে গেলে তাই আর হয়ে উঠল না। দাদা মশাই? কই, তার কথা আগে তো কখনো শুনিনি। আমি যখন কাল এলাম সবাইকে দেখলাম, উনাকে তো দেখলাম না। উনি অসুস্থ, বলতে পারো শয্যাশায়ী, একেবারে উঠতে পারেন না তো। তেতলার উত্তরের ঘরে উনি থাকেন, তাই তুমি তাকে দেখোনি। নীলিমাকে নিয়ে গৌরীদেবী চলল দাদা মশাইয়ের ঘরে। দাদামশাই মানে আদিত্যর ঠাকুরদা জমিদার জয়াদিত্য মজুমদার। একসময় এই নামটা শুনলে সারা গ্রাম ভয়ে কাঁপত। বছর 20 আগে জয়াদিত্যের ব্রেইন স্ট্রোক হয়। তারপর থেকে তার শরীরের বাঁ দিকের অংশটা প্যারালাইসিস হয়ে যায়। এই 20টা বছর সে প্রায় শয্যাশায়ী। বিমলাই তার সেবা যত্ন করে, আর গৌরীদেবী দিনে 2 বার করে এসে তদারকি করে যান। প্রথম দিকে
একেবারেই স্পষ্ট কথাও বলতে পারতেন না। অনেক ডাক্তার দেখানোর পর ওষুধের জোরে এখন তার কথা বেশ খানিকটা স্পষ্ট হয়েছে। জয়াদিত্যের ঘরের দরজা খুলে গৌরীদেবী ভিতরে ঢুকলেন। হ্যাঁ রে বিমলা, বাবা কি এখনো ঘুমোচ্ছেন? না, এই তো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। আচ্ছা, তুই এখন যা, আমি এখানে কিছুক্ষণ আছি। আর শোন, বাইরে বৌদিমণি রয়েছে, ডেকে দিয়ে যা। ঠিক আছে। গৌরীদেবী গিয়ে বিছানার পাশে রাখা চেয়ারটায় গিয়ে বসল। বিমলা বাইরে বেরিয়ে এসে দেখল নীলিমা উত্তরের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে পশ্চিমের ঘরের দিকে যাচ্ছে। বিমলা দৌড়ে গিয়ে নীলিমার হাতটা ধরে নিল। কি করছো বৌদিমণি? ওদিকে কেন যাচ্ছ? নীলিমার যেন হুঁশ ফিরল এবার। চোখে মুখে কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে পশ্চিমের বন্ধ ঘরটার দিকে তাকিয়ে নীলিমা বিমলাকে বলল, ওই ঘরটায় কে থাকে? বিমলার গলা শুকিয়ে আসছে। ও ঢোক গিলে বলল, কেউ না, ওখানে কেউ নেই, ওটা বন্ধ। তুমি চলো, গিন্নিমা ডাকছে, চলো। বিমলা নীলিমার হাত ধরে জয়াদিত্যের ঘরের দিকে নীলিমাকে নিয়ে এলো। নীলিমা ওর সাথে এলো ঠিকই, তবে ওর মন ওই পশ্চিমের ঘরের দিকে পড়ে। বারবার ওই তালা বন্ধ ঘরের দিকে ওর চোখ চলে যাচ্ছে। নীলিমা পর্দা সরিয়ে ঘরে ঢুকলো। এসো বৌমা, তুমি তো আমার সাথেই আসছিলে, তা এত দেরি হলো? নীলিমা কিছু বলার আগেই বিমলা বলে উঠল, এই তো আমার সাথে কথা বলছিল, এদিক ওদিক দেখছিল। বসো বসো বৌদিমণি, আমি আসি। বলতে বলতে বিমলা চলে গেল। নীলিমা এক পা করে খাটের পাশে এসে দাঁড়ালো। বাবা, চোখ খুলুন বাবা। এই দেখুন, আপনার নাত বউ, আমাদের আদিত্যর বউ নীলিমা। জয়াদিত্য নীলিমার দিকে তাকিয়েই ছটফট করতে শুরু করলো। আপ্রাণ চেষ্টা করছিল উঠে বসে পড়ার। জয়াদিত্যর চোখে মুখে ভয়ের চিহ্ন। নীলিমা পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেও সে যেন বিছানা ছেড়ে উঠে পড়ার চেষ্টা করতে লাগলো। জয়াদিত্য চিৎকার করতে থাকলো, চলে যা, বেরিয়ে যা, এখানে কি করছিস তুই? বেরিয়ে যা। গৌরী দেবী কিছু বুঝতে না পেরে বলে, বাবা, ও আদিত্যর বউ, আপনি এসব কি বলছেন? এভাবে উত্তেজিত হবে না, আপনার শরীর খারাপ করছে নাকি? না না, বউ নয়, বেরিয়ে যা তুই। কি করতে এসেছিস তুই? কেন এসেছিস? নীলিমা কিছু বুঝতে না পেরে তটস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। গৌরীদেবী নীলিমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তুমি কিছু মনে করো না বৌমা, উনি তো একেবারেই অসুস্থ, তাই হয়তো। না, ঠিক আছে বলে নীলিমা ঘরে চলে যায়। বৌভাতের সমস্ত নিয়ম কানুন মিটে যাওয়ার পর সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। তখন দুপুর প্রায় 3:30। নীলিমা ঘর থেকে বেরিয়ে 3 তলার পশ্চিমের ঘরের সামনে যায়। নীলিমার মাথার ভিতরে যন্ত্রণা হতে থাকে, অসহ্য যন্ত্রণা। বারবার ওর মনে হয় এসবই ওর খুব পরিচিত, বিশেষ করে এই ঘরটায়। ওকে ঢুকতেই হবে, কি আছে এতে জানতেই হবে। হঠাৎই ওর মনে হয় কে যেন ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। নীলিমা পিছন ফিরে দেখে হরি কাকা দাঁড়িয়ে। কি হলো? এখন তুমি এখানে কি করছো? ও হরি কাকা, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। চলো এখান থেকে, বারবার তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে। ভর দুপুরে একটু ঘুমালেও তো পারতে।
সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ কেন? এই ঘরটা বন্ধ কেন? ওসব দিনে তোমার কি হবে? নিজের কাজ করো কে, আমি গেলুম। বলে হরি চলে গেল। নীলিমা ওর ঘরে চলে গেল ওই দরজা খোলার কোনো উপায় নেই দেখে। সেই রাতে ওদের ফুলশয্যা, যত্ন করে ফুল দিয়ে ওদের ঘরটা সাজানো হয়েছে। গোলাপি রঙের বালুচরি, গয়না, ফুলের মালা পরে সেজে উঠেছে নীলিমা। আদিত্য ঘরে ঢুকেই একটু যেন থমকে গেল। নীলিমার দিকে তাকাতে ওর মনে হলো বাগান থেকে একটা লাল গোলাপ সদ্য ছিঁড়ে এনে কেউ যেন ওর ঘরে রেখে দিয়েছে। হালকা হলুদ রঙের একটা আলো জ্বলছে ঘরে, তাতে জ্বলজ্বল করছে নীলিমার মুখটা। মায়া ভরা মুখ, মায়াবী সেই চোখের চাহনি। গোলাপের পাপড়ির মতন ঠোঁটগুলোর দিকে তাকিয়ে আদিত্যর গলা শুকিয়ে এলো। এই সেই নীলিমা, একে ও এত ভালোবাসে। সিঁথিতে সিঁদুর জল জল করছে, চোখে মুখে লজ্জা। আদিত্য ধীরে ধীরে এগিয়ে এলো নীলিমার কাছে। নীলিমার পাশে বসে ওর হাতটা ধরে বলল, তোমাকে বড্ড সুন্দর লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। চুপ করো তো, যত ঢং। আজ কি নতুন দেখছো আমায়? হ্যাঁ, নতুনই তো। মানে? আমার বউ হিসেবে তো নতুনই দেখছি। এতদিন তো প্রেম করতাম, তখন বউ তো ছিলে না। আর যাই বলো, প্রেমিকার চেয়ে বউকে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তাই বলবে। আদিত্য নীলিমার হাতটা ধরে কাছে টেনে নিল। নীলিমা আদিত্যর গলা জড়িয়ে ধরল। আদিত্য নীলিমার কানের কাছে গিয়ে বলল, ভালোবাসো আমায়? না 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 না, বাসি না। আরেকবার না বললে কিন্তু। না না না, বাসি না। আদিত্য নীলিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনকে ভালোবাসায় জড়িয়ে নিল। নীলিমার খোঁপার ফুলের মালা ছিঁড়ে বালিশে, চাদরে, সারা বিছানায় ছড়িয়ে গেল, ঠিক যেভাবে ভালোবাসা ছড়িয়ে যায়। ছাড়ো এবার। এই তো সবে ধরলাম, ছাড়বো বলে তো ধরিনি। তবে তুমি চাইলে ছেড়ে দিচ্ছে। মানে? ও ঠিক আছে, তাহলে ছেড়েই দাও। ছাড়তে বলছো, আবার ছেড়ে দেবো বললে রাগও করছো। কি চাও, আরো চেপে ধরি? দাঁড়াও। আদিত্য নীলিমার বুকের মধ্যে ডুবে রয়েছে। নীলিমার বুক বেয়ে পেট, নাভি ছুঁয়ে যাচ্ছে আদিত্যর ঠোঁট। নীলিমাও কেমন আঁকড়ে ধরছে আদিত্যকে। আদিত্যর পিঠে নীলিমার আঙুল কত শত দাগ কেটে যাচ্ছে। ঘাড়, গলা, চিবুক ছেড়ে নীলিমার ঠোঁটে আটকে গেছে আদিত্য। হালকা হলদেটে আলোয় ফুটে উঠেছে নীলিমার চোখ, নাক, ঠোঁট, গোটা শরীরটা। আদিত্যকে গ্রাস করে নিচ্ছে নীলিমার উষ্ণতা। নীলিমাও আরো কাছে টেনে নিচ্ছে আদিত্যকে। বন্ধ হয়ে আসছে আদিত্যর চোখ। বিন্দু বিন্দু ঘাম জমেছে নীলিমার কপালে, ঠোঁটের উপরে। নীলিমার ঘাড়ের কাছে আদিত্যর ভারী নিঃশ্বাস পড়ছে। আদিত্য বলছে, আর ঠিক কতটা তোমার মধ্যে মিশে গেলে তোমায় পাবো আমি? আমি এভাবেই তোমার মধ্যে রয়ে যাব, কাটিয়ে ফেলবো জন্মান্তর। এভাবেই ভালোবাসায় ভরিয়ে রেখো আমায়। কথা দাও, কখনো বদলে যাবে না, ভুল বুঝবে না তো আমায়? কথা দিলাম। বলে নীলিমার কপালে চুমু দিল আদিত্য। নীলিমার কোলে ক্লান্ত সৈনিকের মতো ধরা দিয়েছে আদিত্য। কত যুদ্ধ অবসানের পর ওরা এক হয়েছে। একে অপরকে হারিয়ে ফেলার ভয়, সাথে থাকার অঙ্গীকারের এই রাতটুকু পার করে ভোরের আলো ফুটেছে।
পরদিন সকাল হতেই আদিত্যকে বিশেষ কাজে দেবাদিত্য শহরে পাঠায়। নীলিমা স্নান করে ছাদে যায়। ছাদে ঘুরতে ঘুরতে নীলিমার চিলে কোঠার ঘরের দিকে চোখ যায়। নীলিমা ঘরটায় ঢুকে দেখে কত ভাঙাচোরা বিভিন্ন জিনিস। একটা ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলের আয়নাটা সাদা কাপড়ে ঢাকা। সাদা কাপড়টা হাতে করে ও সরাতেই আঁতকে উঠে আয়নায় ও দেখে ওর পিছনে ঠিক ওরই মতো কারোর একটা অবয়ব। ভয়ে চিৎকার করে উঠে তারপর পিছন ফিরে এদিক ওদিক দেখে, কোথাও কেউ নেই। নিজের মনের ভুল ভেবে ও আবার নিজের মনে এটা সেটা ঘাঁটতে থাকে। ড্রেসিং টেবিলের জোয়ার খুলতে একটা বাক্স চোখে পড়ে। কৌতূহলবশত বাক্সটা খুলতেই দেখে চাবির গোছা। সঙ্গে সঙ্গে ও চাবির গোছাটা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে 3 তলার পশ্চিমের ঘরের সামনে এসে দাঁড়ায়। চাবির গোছার প্রত্যেকটা চাবি দিয়ে ও তালাটা খোলার আপ্রাণ চেষ্টা করে। 7 বারের চেষ্টায় তালাটা খুলে যায়। দরজা খুলে নীলিমা ঘরের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। বহুকাল বন্ধ থাকায় ঘরটাতে বাজে দুর্গন্ধ। নীলিমা মুখে আঁচল চাপা দিয়ে ঘরের জানালা দুটো খুলে দেয়। জানলা খোলা মাত্রই আলো এসে পড়ে ঘরের দেওয়ালে, মেঝেতে। সেই আলোয় নীলিমা দেখে দেওয়ালে টাঙানো একটা অদ্ভুত ছবি। ছবিটা সম্ভবত হাতে আঁকা। নীলিমা ছবিটার কাছে যায়। ভালো করে ছবিটা দেখে নীলিমা চমকে ওঠে। অবিকল নীলিমার মতো দেখতে একটা ছবি, কিন্তু সেটা কি করে সম্ভব? নীলিমা ঘরের চারপাশে ভালো করে দেখে। ঘরে ঢুকে ডান দিকে পালঙ্ক, বাঁ দিকে বড় আলমারি, তোরঙ্গ। নীলিমা আলমারিটা খুলে দেখে বিভিন্ন রকমের শাড়ি। আলমারির একটা তাকে কয়েকটা সাদা থান, একটা কাঠের বাক্স। বাক্সটা নিয়ে নীলিমা বিছানায় এসে বসে। বাক্স খুলে দেখে গুচ্ছ খানেক চিঠি। নীলিমা চিঠিগুলো পড়তে থাকে। বেলা গড়িয়ে সন্ধে নামে। সারা বাড়ি খুঁজেও নীলিমাকে কোথাও না পাওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন বাজে রাত 8টা। আদিত্য বাড়ি ফিরে আসে। নীলিমাকে পাওয়া যাচ্ছে না শুনে আদিত্য খুব চিন্তিত হয়ে পড়ে। দেবাদিত্যবাবু গ্রামের এদিক ওদিক সবাইকে খুঁজতে পাঠায়। 3 তলার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই উপরে চলে আসে। চিৎকারটা আসছে উত্তরের ঘর থেকে। জয়াদিত্যের চিৎকার। আমায় ছেড়ে দে, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আদিত্য, গৌরী দেবী, দেবাদিত্য সকলে জয়াদিত্যের ঘরে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। এ কি রূপ নীলিমার! নীলিমা সাদা ধবধবে একটা থান পরে দাঁড়িয়ে। শাখা পলা সব খুলে ফেলেছে ও। কপালে সিঁদুর ঘাটা। সম্ভবত সিঁদুরটাও মুছে ফেলতে চেয়েছিল। জয়াদিত্যের গলা চেপে ধরে রয়েছে নীলিমা। কেউ বাঁচাবে না তোকে, আর তুই মরবি। অনেক অপেক্ষা করেছি, অনেক। আদিত্য দৌড়ে এসে নীলিমাকে ধরার চেষ্টা করল। নীলিমার এক ধাক্কায় আদিত্য ছিটকে পড়ে গেল মেঝেতে। বেরিয়ে যা তোরা, কেউ আটকাবি না আমায়, নইলে শেষ করে ফেলবো তোদের। বলতে বলতে নীলিমা খাটের উপর উঠে জয়াদিত্যের উপর বসে ওর গলা চেপে ধরল। জয়াদিত্যের বুক নখে করে চিরতে শুরু করলো। গল গল করে রক্ত বেরোতে থাকে জয়াদিত্যের বুক থেকে। হাতের আঙুলে করে জয়াদিত্যের চোখের মণিগুলো খুলে বের করে নিল নীলিমা। জয়াদিত্য যন্ত্রণায় কষ্টে চিৎকার করতে থাকে। আস্তে আস্তে
নিস্তেজ হয়ে আসে জয়াদিত্যের শরীর। নীলিমা নিজের ওই রক্তমাখা হাত নিজের মাথা থেকে মুখে মাখতে থাকে আর বিভৎসভাবে হাসতে থাকে। হাসতে হাসতে ধীরে ধীরে জ্ঞান হারায় নীলিমা। পরদিন সকালে জ্ঞান ফেরে নীলিমার। নীলিমা তখন নিজের ঘরে। জ্ঞান ফিরে আসা মাত্রই সে দেখে পাশে আদিত্য বসে। নীলিমা আদিত্যকে বলে, এত বেলা হয়ে গেল, আমাকে তুমি ডাকোনি? কাল তোমার কি হয়েছিল? কাল? কাল আবার কি হবে? আর তুমি কখন ফিরলে? কখন ফিরলাম জানো না? না, আমি কাল মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক মনে পড়ছে না। তুমি বসো, আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। কোথায় যাচ্ছ? 3 তলার ঘরে? নীলিমা একটু বিরক্ত হয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, কেন? কেন তুমি বুঝতে পারছো না? নীলিমা এবার রক্ত চক্ষুতে আদিত্যর দিকে তাকালো। আদিত্যর গলা শুকিয়ে এলো নীলিমাকে দেখে। ভয়ঙ্কর নীলিমার চাহনি। নীলিমা বলে উঠল, আমি 3 তলার ঘরেই যাচ্ছি। 3 তলার ঘরে কি আছে? তোমার জেনে কি হবে? চলো, আমিও যাই তোমার সাথে। নীলিমা এবার প্রচণ্ড রেগে গেল। না, আমি একাই যাব বলে ঘর থেকে বেরিয়ে গেল। আদিত্য আর সাহস করে নীলিমার সাথে যেতে পারল না। ঘণ্টাখানেক পর আদিত্য 3 তলায় আস্তে আস্তে উঠে পশ্চিমের ঘরের বাইরে যায়। ঘরের দরজাটায় হাত দিয়ে আদিত্য দেখে নীলিমা নিজের সব শাড়ি গয়না খুলে আবার ওই সাদা থান পরে নিয়েছে। দরজার দিকে পিছন করে খাটের ধারে বসে রয়েছে। খোলা চুল, দুলে দুলে কি যেন পড়াচ্ছে। কোনো বই পড়ছে নাকি ভাবল আদিত্য। ভালো করে দেখার পরে দেখল চিঠির মতন কিছু। তারপর গান গাইতে শুরু করলো নীলিমা। অদ্ভুত গলাতে গান গাইছে ও। हमारी तरिया पे प्रेम की भिक्षा मांगे विकरन, लाज हमारी राखो सजन, हमारी तरिया में तुम्हारी याद आंसू बन के। আদিত্য কিছু না বলে চুপচাপ নেমে এলো নিচে। গৌরী দেবী মন্দিরের পুরোহিতকে ডেকে পাঠিয়েছেন। এই পুরোহিত মা গুজ্জকালীর মন্দিরের পূজারী পণ্ডিত রুদ্রকান্ত ভট্টাচার্য। জমিদার জয়চন্দ্র মজুমদার পণ্ডিত নীলকান্ত ভট্টাচার্যের হাতে মন্দিরের পূজার সমস্ত দায়িত্বভার দিয়ে যান। পরবর্তীতে তার ছেলে পণ্ডিত নিশিকান্ত ভট্টাচার্য এবং বর্তমানে পণ্ডিত রুদ্রকান্ত ভট্টাচার্যের হাতে মা পূজিত হন। বংশ পরম্পরায় এই মন্দিরের পুজোর দায়ভার এই ভট্টাচার্য পরিবারের হাতে তুলে দেন জমিদার জয়চন্দ্র মজুমদার। গৌরীদেবী বিপদে পড়লেই পণ্ডিত রুদ্রকান্তর শরণাপন্ন হন। তিনি যা বিধান দেন গৌরীদেবী তা অক্ষরে অক্ষরে পালন করেন। গৌরীদেবী কাঁদতে কাঁদতে বললেন, পুরোহিত মশাই, আপনি বলুন এখন কি করি? বৌমা কেন যে এরকম আচরণ করছে? শেষ পর্যন্ত বাবাকে মেরে ফেললে। এই তো সবে 2 দিন হয়েছে এ বাড়িতে এসেছে, এর মধ্যে কি যে সব হয়ে গেল। বলে হাউ হাউ করে কেঁদে উঠল গৌরীদেবী। শান্ত হন মা। আমি এইমাত্র উপর থেকে এলাম। ও আবার সাদা থান পড়েছে, চুল ছেড়ে পশ্চিমের ঘরে খাটে বসে দুলে দুলে বিশ্রী গলায় গান গাইছে। গান গাইছে? নীলিমা গান শিখত নাকি? না, গান তো কখনো শেখেনি। কি গান গাইছে? কি যেন গানটা
ওই তো, हमरी अरिया पे प्रेम की भिक्षा मांगे सजन, না মানে ভিকারান। ভালো বুঝতে পারিনি। ঠুংরি মানে? ক্লাসিক্যাল গানের একটা শৈলী, উত্তর ভারতের খুব জনপ্রিয়। বাংলায় অতুল প্রসাদ সেন এই ধারার প্রবর্তন করেন। আচ্ছা চলো আমি একটু শুনে আসি ঠুংরি। আদিত্য আর রুদ্রকান্ত সিঁড়ি দিয়ে পশ্চিমের ঘরের দিকে গেল। এবার আর গান গাইছে না নীলিমা, ঘরের দরজাটাও আর খোলা নেই। আদিত্য দরজায় দুবার ধাক্কা দিতে ভিতর থেকে নীলিমা চিৎকার করে উঠল, তুই আবার এসেছিস? আমাকে আমার মতো থাকতে দে, যা এখান থেকে। নীলিমা, একবার বেরিয়ে এসো, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। জানি জানি, সব জানি, ভালোই ভালোই চলে যা, আমাকে বিরক্ত করিস না। রুদ্রকান্ত একটা মালা জপ করতে করতে দরজায় হাত রাখল। নীলিমা তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, এই রুদ্রকান্ত, বললাম না চলে যেতে, যা বলছি। রুদ্রকান্ত কোনো কথা কানে না নিয়ে নিজের মনে কি বিড়বিড় করতে লাগলো। তারপর আদিত্যকে নিয়ে নিচে নেমে এলো। কি হলো ঠাকুরমশাই? ও তো দরজাই খুলছে না। এই ঘরটা কার তুমি জানো? কার আবার? এটা তো বন্ধই থাকে। শুনেছি আমার এক পিসি ঠাকুমার ঘর ছিল, তিনি মারা যাওয়ার পর থেকে এটা বন্ধই থাকে। রুদ্রকান্ত নিচে বসার ঘরে এলেন। দেবাদিত্য বাবুকে জিজ্ঞাসা করলেন, আপনাদের পশ্চিমের ওই ঘরে কে থাকতো বলুন তো? আমার পিসি থাকতেন, তিনি মারা যাওয়ার পর থেকে ঘর বন্ধ থাকে। কেন বলুন তো? আপনার পিসি মারা গিয়েছিলেন কিভাবে? শুনেছিলাম আত্মহত্যা করেছিলেন। বুঝলাম। আজ উঠি, কাল একটা পুজো করতে হবে এই বাড়িতে। আপনাদের কিছুই করতে হবে না, যা লাগবে আমি সঙ্গে নিয়ে আসব। নীলিমাকে এই বিষয়ে কিছু জানানোর দরকার নেই। আর হ্যাঁ, ভুলেও আজ ওকে কেউ বিরক্ত করবেন না। ও যদিও ও ঘরে থাকতে চায় তবে তাই থাকুক। বলে রুদ্রকান্ত চলে গেল। রাত্রি 11:30 বাজে। আদিত্য ঘরে একা শুয়ে। নীলিমার জন্য খুব মনটা খারাপ। আদিত্যর বারবার মনে হচ্ছে, কেন যে ওকে এ বাড়িতে বিয়ে করেও নিয়ে এলো। আসার পর থেকে ওর সাথে কী সব হচ্ছে। নীলিমা সারাটা দিন ওই পশ্চিমের ঘরের ভিতরে। রুদ্রকান্তের বারণ করার কারণে আদিত্যর বারবার ইচ্ছে হওয়া সত্ত্বেও নীলিমার কাছে যেতে পারেনি। এসব ভাবতে ভাবতে আদিত্যর ঘুম ঘুম পেয়ে গেছে। ঠিক তখনই একটা কান্নার শব্দ ভেসে এলো। আদিত্যর মনে হলো নীলিমা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, চিৎকার করছে, বলছে, বাঁচাও, বাঁচাও আমায়, আদিত্য, আদিত্য এসো আমার কাছে, আমি বড্ড একা, এখান থেকে নিয়ে যাও আমায়। আদিত্য উঠে বসে পড়েছে। ওর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ওখান থেকে নামতে গিয়ে ওর মনে পড়ল, রুদ্রকান্ত যাবার সময় বারবার বলে গেছে, কেউ যেন ও ঘরে নীলিমার কাছে না যায়, ওকে যেন বিরক্ত না করে। তবু আজই তো ওর মন মানতে চায় না। বারবার ওর মনে হয় নীলিমা খুব কষ্ট পাচ্ছে, নইলে ওভাবে কাঁদছে কেন। আদিত্য ছুটে যায়। ছুটে গিয়ে উপরে উঠে পশ্চিমের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজার ভেতর থেকে নীলিমার গলার স্বর ভেসে আসে, কি হলো আদিত্য? এসো, এসো আমার কাছে, দরজা খোলো, ভিতরে এসো। আমি যে একা, আমার ভয় করছে, আমায় নিয়ে চলো। আদিত্য
এক ধাক্কায় দরজাটা খুলে দেয়। ঘরের ভিতর ঢুকতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। চারপাশে তাকায় আদিত্য, কই ঘরের কোথাও তো নীলিমা নেই। আদিত্য নীলিমার নাম ধরে ডাকতে থাকে, নীলিমা, নীলিমা, কোথায় তুমি? দেখো আমি এসে গেছি, আর ভয় নেই, চলো ঘরে চলো, কিছু হবে না তোমার, তুমি একদম ঠিক হয়ে যাবে। বলার সাথে সাথেই আদিত্যর কানে ভেসে আসে একটা কুৎসিত হাসির শব্দ। হাসির শব্দ কানে আসতেই আদিত্য উপরের দিকে তাকায়। তাকিয়ে দেখে সাদা থান পরে নীলিমা সিলিংয়ের মধ্যে হামা দিয়ে এদিক ওদিক চলতে থাকে। সাদা শাড়ির আঁচল আস্তে আস্তে আদিত্যর দিকে এগিয়ে আসে। সেই শাড়ির আঁচল আদিত্যর গায়ে জড়িয়ে যায়। আদিত্য কোনো রকমে ছিটকে সরে আসে। তারপর দরজা খুলে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে যাবে, ঠিক তখনই দেখে নীলিমা সিঁড়ি দিয়ে নিচে থেকে উপরের দিকে উঠে আসছে। আদিত্য ঘামছে, ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। আদিত্য পিছু পা হতে হতে বারান্দা হয়ে আবার পশ্চিমের ঘরের কাছে চলে আসে। ঘরের সামনে এসে দেখে নীলিমা বিছানায় উপর হয়ে শুয়ে। নীলিমার খোলা চুল খাট থেকে নিচের দিকে ঝুলছে। নীলিমা ওর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে আর বলছে, আয় ভিতরে আয়, পালাবি কোথায়? আদিত্য ঘরের ভিতরে এসে বলছে, নীলিমা কেন এমন করছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। নীলিমা প্রচন্ড জোরে হেসে চিৎকার করে বলছে, নীলিমা, কে তোর নীলিমা? আবার হেসে উঠছে। আদিত্য থরথর করে কাঁপতে থাকে। আদিত্য ঘর থেকে বেরিয়ে আসে। তখন ভোরের আলো ফুটছে। আদিত্য চোখ খুলে দেখে ও ঘরের বাইরে বারান্দাতেই শুয়ে রয়েছে। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। হরিকাকা ওকে ডেকে নিয়ে যায়। নিচে বসার ঘরে রুদ্রকান্ত এসেছে, আদিত্যকে ডাকছে। আদিত্যকে দেখে রুদ্রকান্ত জিজ্ঞাসা করে, এ কি, তোমার এই অবস্থা কেন? কেমন যেন লাগছে তোমাকে? আদিত্য সব ঘটনা রুদ্রকান্তকে বলে। তোমাকে তো বারবার বারণ করেছিলাম ওই ঘরে কোনো মতেই না যাবার। ও এখন আর নীলিমা নেই, তুমি স্নান সেরে তৈরি থেকো সন্ধ্যাবেলা। আদিত্য স্নান সেরে এসে দালানে বসল। রুদ্রকান্ত সিঁদুর কড়ি দিয়ে একটা ছকের মতন এঁকেছে। তার মধ্যেখানে একখানা আসন পাতা, আরও বিভিন্ন পুজোর উপকরণ চারপাশে গুছিয়ে নিয়ে পুজোয় বসেছেন রুদ্রকান্ত। বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে সে নিজের মতো পুজো করে যাচ্ছেন। ঘট পেতে মা গুজ্জকালীর আরাধনা করছেন। আদিত্যকে বললেন পাশের আসনে বসতে। তিনতলার ঘর থেকে বিভৎস চিৎকার, জিনিসপত্র ছোড়াছুড়ির শব্দ ভেসে আসছে। মন্ত্র যত দৃঢ়ভাবে রুদ্রকান্ত উচ্চারণ করছে, তত বেশি করে চিৎকার শোনা যাচ্ছে নীলিমার। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগায় বিজয়ং দেহি দেবী নমস্তুতে। শ্রী মত্তদ দক্ষিণী কালিকায় নমঃ। এই রুদ্রকান্ত, পুজো থামা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে বুক চিরে তোর রক্ত খাবো আমি। ওম শবরং মহাবিভং গরদং স্ট্রং বরপ্রদম অশ্বযুক্তং তৃণভাঞ্চ কাপালোকিত্রিকক্করম মুক্তকেশিং লালোজ্জিভম বিবন্তিং রুধিরং মোহ চতুর্বাহুতং দেবীং পরাভয়ঙ্করং স্মরেত। ওম ক্রিং কালিকায় নমঃ।
ওম ক্রিং শ্রী মহাকালিকায় নমঃ। রুদ্রকান্ত এক হাতে একটা কোমণ্ডল আর অন্য হাতে একটা মালা নিয়ে জপ করতে করতে সিঁড়ি দিয়ে 3 তলার পশ্চিমের ঘরের দিকে যাচ্ছেন। ক্রিং 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 হুং হ্রিং হ্রিং দক্ষিণ কালিকে ক্রিং 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 হুং হুং স্বাহা। দরজা খোল, বেরিয়ে আয়। চলে যা, ভালোই ভালোই চলে যা বলে দিচ্ছি। আমি কিন্তু ছাড়বো না তোদের, সব শেষ করে দেব আমি। রুদ্রকান্ত দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরের এক কোণে নীলিমা বসে রয়েছে। রুদ্রকান্ত হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে এলো। নীলিমা আদিত্যর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে করুণভাবে বলল, আমাকে ছেড়ে দিতে বলো আদিত্য, আমি তো কিছু করিনি, আমাকে কেন এরকম করছে? রুদ্রকান্ত এক ধাক্কায় ওই সিঁদুর দিয়ে আঁকা ছকের মাঝখানের আসনে ওকে ফেলল। নীলিমা চিৎকার করে উঠল। আবার ওর চোখে আগুন জ্বলে উঠল। শোন রুদ্রকান্ত, তুই জানিস না আমি কে? আমি তোর বংশ নির্বংশ করে দেব, এই বাড়ি আমি ধ্বংস করে দেব। কে তুই? আমি উষাঙ্গী, জমিদার জয়চন্দ্র মজুমদারের একমাত্র মেয়ে। আমাকে ছেড়ে দে, আমাকে আমার ঘরে থাকতে দে। তুই কেন এসেছিস? কি চাস? আমাকে তো ফিরে আসতেই হতো। ওই জমিদার জয়াদিত্যকে আমি খুন করতে এসেছি, মেরেও তো ফেলেছি। বলেই হা হা করে আবার হেসে উঠল। এবার আমি বাকি সব শেষ করে দেব, যেভাবে ও আমার সব শেষ করে দিয়েছে। আমি কাউকে ছাড়বো না, আমি এই বাড়ির সব ধ্বংস করব। আর তুই আমাকে বাধা দিচ্ছিস, তোকেও আমি ছাড়বো না জানোয়ার। কি করেছে জয়াদিত্য? শেষ করে দিয়েছে আমার জীবনটা। আমি তো কারোর ক্ষতি করিনি, একটা লম্পট দুশ্চরিত্র জানোয়ারও। জয়াদিত্য তোর দাদা? না, আমি মানি না। দাদা নামের কলঙ্ক, আগাগোড়াই ও চরিত্রহীন ভোগবিলাসী কুৎসিত মন। সেজন্য বাবা কখনোই ওকে পছন্দ করতো না। তখন আমার বয়স 15। আমাকে গান শেখাতে আসতো চন্দ্রশেখর আচার্য, খুব ভালো মানুষ ছিল। বাবা আমার সঙ্গে চন্দ্রের বিয়ে ঠিক করলো। তারপর চন্দ্রশেখর বাবার খুব কাছের হয়ে উঠল, আর জয়াদিত্য মদের নেশায় ডুব হয়ে থাকতো। বৌদি মানে আনন্দময়ীকে অত্যাচার করত, মারধর করত। মাঝে মধ্যে তো বাড়িতেও ফিরত না, বাইজি বাড়িতেই পড়ে থাকতো। একটা সময় পরে বাবা ওর উপর প্রচন্ড বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিল ওকে ত্যায্যপুত্র করবে। তখন আমার বয়স 19, দিনটা ছিল 3রা ফাল্গুন। আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। সেদিন আমার সাধ ছিল। বাবা ধুমধাম করে সাধের আয়োজন করেছিলেন, বাড়ি ভর্তি লোকজন। হঠাৎই সকালবেলায় জয়াদিত্য এসে হাজির হয়। উপরে বাবার ঘরে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আমি গিয়ে দরজার বাইরে থেকে দেখি ওরা কথা বলছে। কি ব্যাপার, এদিনে হঠাৎ তোমার এই বাড়িতে আসা? জয়াদিত্য মদ্যপ অবস্থায় বলছে, পরের বংশধর আসার উৎসব পালন করছে, হ্যাঁ? আর নিজের ছেলে জাহান্নামে যাক, তাই না? ছি, তোমার লজ্জা করে না? মদ্যপ অবস্থায় বাড়িতে এসে নিজের বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। কিসের লজ্জা? হ্যাঁ, কিসের লজ্জা? লজ্জা তো ওই নদের চাঁদের পাওয়া উচিত, শালা ঘর জামাই। জয়চন্দ্র জয়াদিত্যকে এক থাপ্পড় মারে আর বলে, বেরিয়ে যাও এক্ষুনি, আমি তোমাকে ত্যায্য করেছি। আজ থেকে তুমি এ বাড়ির কেউ নও। ও, এখন ওই শুয়োরের বাচ্চা জমিদারি পাবে? বাহ 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 বাহ, দারুণ 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 দারুণ। কিন্তু আমি তো তা হতে দেব না।
বলতে বলতে টেবিল থেকে পিতলের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়চন্দ্রকে। জয়চন্দ্রর মাথায় ফুলদানি লেগে গল গল করে রক্ত বেরোতে থাকে। জয়চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে। উষাঙ্গী ছুটে ঘরে ঢুকে পড়ে। বাবা, তোমার কি হলো বাবা? কি করলি দাদা? বাবাকে মেরে ফেললি? বলে কাঁদতে থাকে। জয়াদিত্য উষাঙ্গীর চুলের মুঠি ধরে টেনে তোলে আর বলে, সালি, তোর জন্য এই অবস্থা হয়েছে। তুই না থাকলে কিছুই হতো না, বুঝিস সালি? বলে এক ধাক্কা মারে। উষাঙ্গী পড়ে যায় মেঝেতে। চন্দ্রশেখর সেই সময় চলে আসে। কি করছো কি দাদা? ও অন্তঃসত্ত্বা, ওর শরীরের অবস্থা ভালো নয়। তুই আমাকে গান দিচ্ছিস? আমাকে লজ্জা করে না? আমার বাপের পয়সায় খাস, এই বাড়ির অন্ন ধ্বংস করিস, আবার আমার মুখের ওপর কথা বলছিস? দুটোকে না চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো ঘাড় ধাক্কা দিয়ে। দুজনে হচ্ছে না, আবার একটাকে পৃথিবীতে আনছিস। সালা বেরিয়ে যাবে জম্মা। তোর নিজের জন্মের ঠিক আছে, তুই আবার একটাকে জন্ম দিবি? বলে গলা ধাক্কা দিয়ে চন্দ্রশেখরকে ঘর থেকে বার করে দিতে যায়। কোনো রকমে উঠে উষাঙ্গী আটকাতে যায়। চন্দ্রশেখরকে গলা টিপে খুন করে জয়াদিত্য। সালা খুব ইচ্ছা না? সালা আমাকে ইয়ে করা সালা। তখন উষাঙ্গী কাঁদতে কাঁদতে নিচে যেতে চায়, সবাইকে ডাকতে যায়। ঠিক তখনই জয়াদিত্য হাত ধরে টানতে টানতে উষাঙ্গীকে পশ্চিমের ঘরে নিয়ে যায়, সেখানেই আটকে রাখে। প্রায় 7 দিন পর একদিন মাঝরাতে মদ্যপ অবস্থায় জয়াদিত্য উষাঙ্গীর ঘরে আসে। উষাঙ্গী এক মনে এসরাজ বাজাচ্ছিল। হঠাৎই দরজা বন্ধ হওয়ার আওয়াজে ভীষণ অবাক হয়ে ফিরে দেখে জয়াদিত্য দাঁড়িয়ে। তুই এখানে কি করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা ঘর থেকে। জয়াদিত্য টলতে টলতে উষাঙ্গীর দিকে এগিয়ে আসে। উষাঙ্গীর হাত ধরে টেনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে। উষাঙ্গীর চিৎকারে ছুটে আসে আনন্দময়ী। দরজার বাইরে চিৎকার করতে থাকে আনন্দময়ী, দরজাটা খোলো, তোমার বোন হয় ওটা, তুমি দরজাটা খোলো। ছি, তুমি কি মানুষ? খোলো দরজাটা। কিন্তু সেই দরজা কোনো মতেই খোলে না। উষাঙ্গীর শরীর থেকে সাদা থান টেনে খুলে ওর গোটা শরীর আঁচড়ে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় জয়াদিত্য। সালি আমার সাথে যন্ত্রণায় ছটফট করতে থাকে ও। ওর শরীরের ভেতরের প্রাণটাও বোধহয় ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায় জয়াদিত্যের অত্যাচারে। অসহ্য অত্যাচারের পরে উষাঙ্গীকে বিছানা থেকে ধাক্কা মেরে মেঝেতে ছুঁড়ে ফেলে। তারপর ওর পেটে বারবার লাথি মারতে থাকে। রক্তে ভেসে যায় সারা ঘর। অসুরের মতো হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসে জয়াদিত্য। তারপরের দিনই শোনা যায় আনন্দময়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেই দিন থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে উষাঙ্গী। সমস্ত ঘটনা রুদ্রকান্তকে বলে চিৎকার করে কাঁদতে থাকে উষাঙ্গী। রুদ্রকান্ত মায়ের পুজো করা ফুল নীলিমার মাথায় এসে ধরে। নীলিমা ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। রুদ্রকান্ত আদিত্যকে বলে, গুজ্জকালী মন্দিরের পাশে প্রতিষ্ঠিত করা পুকুর থেকে 9 ঘড়া জল তুলে আনতে হবে ভোরের আলো ফোটার আগে, আর 9টি পঞ্চমুখী জবা।
রুদ্রকান্তের কথা মতো আদিত্য 9 ঘড়া জল আর 9টি পঞ্চমুখী জবা নিয়ে আসে আকালিতলা থেকে। তারপর আদিত্য জিজ্ঞাসা করে, নীলিমার জ্ঞান কখন ফিরবে? ভোর হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তে এই 9 ঘড়া জলে স্নান করতে হবে নীলিমাকে। উষাঙ্গীর আত্মা ওই ঘরে অতৃপ্তি নিয়ে থাকলেও ওর কায়ার জন্ম হয় নীলিমার মধ্যে, তাই ওদের চেহারার এত মিল। এ বাড়িতে আসার পর সেই জন্যই নীলিমার স্মৃতিতে পুরনো সবকিছু ভেসে ওঠে, আর তখনই ও কৌতূহলের বশে উষাঙ্গীর ঘরের দরজা খুলে ফেলে, আর তখনই উষাঙ্গীর আত্মা কায়ার সাথে মিলিত হয়। ওর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এখন এই ঘড়ার জলে ওকে স্নান করলে ওর মধ্য থেকে উষাঙ্গীর সমস্ত কিছু কেটে যাবে। ওর আগের জন্মের যে স্মৃতি তা সব মুছে যাবে। হয়তো এইসব ঘটনাও ভুলে যাবে, আর কখনো মনে করানোর চেষ্টাও করো না। এ বাড়ি থেকে তুমি ওকে দূরে কোথাও নিয়ে যাও। এ বাড়িতে থাকাটা ওর জন্য ঠিক নয়। সমস্ত কিছু বলে রুদ্রকান্ত বেরিয়ে চলে গেল। পরদিন বেলায় নীলিমার ঘুম ভাঙে। নীলিমা উঠে বসে বলে, বেলা 12টা বেজে গেছে, এগুলো ঠিক নয়। কি ঠিক নয়? আমি নতুন বউ, এত বেলা অবধি ঘুমোলাম। ছি ছি ছি, মা কি ভাববে? গৌরী দেবী হাতে পুজোর থালা নিয়ে ঘরে এলো। নীলিমা তড়ি ঘড়ি বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে পড়ল। গৌরী দেবী পুজোর ফুল মাথায় ছুঁইয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি স্নান সেরে নাও, মন্দিরে যাব। নীলিমা স্নান সেরে তৈরি হলো। আকালিতলায় মা গুজ্জ কালীকে পুজো দিতে গেল ওরা। মন্দিরে রুদ্রকান্ত মায়ের পুজো করছেন। নীলিমা গিয়ে মায়ের পুজো দিল। মন্দির 3 বার প্রদক্ষিণ করে ফিরে এলো। বাড়িতে ফিরে এসেও দেখছে আদিত্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে। নীলিমা বলল, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? আগে আমি একা যাচ্ছি না ম্যাডাম, আপনিও যাচ্ছেন। আমি যাচ্ছি মানে? কোথায়? আমি একটা নতুন চাকরি পেয়েছি জলপাইগুড়িতে, সেখানেই যেতে হবে। কাল থেকে জয়েনিং, তুমিও যাবে আমার সাথে। চাকরি মানে? আমাকে আগে তো কিছু বলনি। আর বাবা এই ব্যাপারে রাজি হয়েছেন? রাজি আমি করিয়েছি। তুমি শুধু রেডি হয়ে নাও, আজকে রাতে ট্রেন। ওখানে আমার একজন পরিচিত রয়েছে, সে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর তোমার ব্যাগপত্র আমি গুছিয়ে নিয়েছি। আদিত্যর এক বন্ধুর মামার বাড়ি জলপাইগুড়িতে, ও সেখানেই থাকার ব্যবস্থা করে। 2-3 দিন সেখানে তাদের বাড়ি থাকাকালীন একটা ভাড়া বাড়ি ও খুঁজে নেবে। আর চাকরিও কিছুই পায়নি, তবে সেই বন্ধুর মামার জমি জমার ব্যবসা আছে, তিনি কিছু একটা ব্যবস্থা করে দেবেন আপাতত। সেই রাতের ট্রেনে আদিত্য নীলিমাকে নিয়ে চলে আসে জলপাইগুড়িতে। তারপর ধীরে ধীরে একটু একটু করে গুছিয়ে নেয় সব। জলপাইগুড়িতে আসার পর নীলিমা একটু অসুস্থ হয়ে পড়ে। সে সময় নীলিমা যোগাতে ভর্তি হয়। তারপর আস্তে আস্তে নীলিমা আবার সেই আগের মতো হয়ে যায়, শান্ত, ধীর, স্বাভাবিক। তারপর ও চাকরি পায় একটা জুয়েলারি কোম্পানিতে। আদিত্যর নিজের ব্যবসা প্রতিষ্ঠিত হয়। নীলিমার ডাকে আদিত্যর সম্বিত ফিরল। কি গো, কখন থেকে ডাকছি, নিচে চলো। কেক কাটিংটা কখন হবে? 8:30 বাজে। আদিত্য এই দিনটা এলেই অতীতে ফিরে যায়। চোখের সামনে ভেসে ওঠে সেসব দিনের কথা। আদিত্য, নীলিমা আর দিতিকে নিয়ে সুখী মিষ্টি একটা সংসার, যে সংসারের স্বপ্ন দেখেছিল ওরা। নীলিমাকে দেওয়া সেসব কথা রেখেছে আদিত্য, ভালোবাসায় আগলে রেখেছে নীলিমাকে। এভাবেই সুখী থাক ওরা। তাহলে আজ তোমরা শুনলে আমাদের বিশেষ নিবেদন সংযুক্তা সিংহ রায়ের লেখা উষাঙ্গী। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
আর একটা লাইক অবশ্যই করবে। আর তোমাদের প্রথমেই তো বলেছি, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে আদিত্যের চরিত্রে ছিল সৌরভ সাহা এবং তার সাথে হরির চরিত্রেও সৌরভ সাহা। আজকে দিতি, নীলিমা ও উষাঙ্গীর কণ্ঠে দুর্বা, দেবাদিত্য ও চন্দ্রশেখরের চরিত্রে সৌরভ রায়, নলিনাক্ষের চরিত্রে রাজ চ্যাটার্জি, গৌরী দেবীর চরিত্রে সৃষ্টি, বিমলার চরিত্রে রনিতা, জয়াদিত্যের চরিত্রে আমি দিব্যেন্দু, রুদ্রকান্তের চরিত্রে দিব্যেন্দু দাস এবং জয়চন্দ্রের চরিত্রে বাপি মণ্ডল। থ্যাংক ইউ সো মাচ আমাদের গল্পটি পুরো শোনার জন্য। তাহলে নেক্সট গল্প কি শুনতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো টাটা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, অডিওতে। টাটা।